আজকে রাত পোহালেই কালকেই তোমাদের বায়োলজি পরীক্ষা। বহুজন বহুভাবে কনফিউজড। জানি অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, কি করে পড়তে হবে সবকিছু নিয়ে তোমাদের সম্পূর্ণ একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চ্যানেলে দেখে নাও যে লাস্ট 20 ঘন্টা অর্থাৎ যেটা মোটামুটি একদিনের কাছাকাছি কি করে পড়াশোনা করবে। এবার আমি বলি, সেখানেতে তোমাদেরকে আমি বলেছিলাম কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট পড়তে হবে, সেগুলো আজকের ভিডিওতে আমি বলে দেবো। অলরেডি তোমাদেরকে আমি মহাসাইসেন সিরিজে নিজের সব থেকে ইম্পর্টেন্ট বাছা কোশ্চেন, পর্ষদের কোশ্চেনগুলোকে কোশ্চেনের অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। তোমরা যদি সেগুলোকে পড়ে থাকো মোর দেন সাফিসিয়েন্ট। তারপরেও কেউ যদি মনে করো বুকস থেকে আমি একবার চোখে দেখে নেবো, ঝালিয়ে নেবো, চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবো, তাহলে তুমি বুকস থেকে পড়লে এই জিনিসটাকে দেখতে পারো নির্দ্বিধায়। নির্দ্বিধায় এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, ধরে রাখতে পারো 80% অবু 30 নাম্বার প্লাস। যেগুলো এখন বলে দেবো এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসবে, একটুখানি ডিটেলসে পড়ে নিও তোমার সুবিধার জন্য, যাতে তুমি লিখতে ভালো করে পারো, কনফিডেন্স হও। চলো আজকের আমরা সাইসেনের দিকে যাই, সাইসেন তো নয়, যেগুলো পড়ার মেন টপিক আছে সেগুলোর দিকে যাই। সব থেকে প্রথম তোমাদের যে চ্যাপ্টার আছে তার নাম হলো স্বাস্থ্য রোগ। স্বাস্থ্য রোগ চ্যাপ্টার করলেই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি বলে দুটো জিনিস পাবে। এখানে তোমাকে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্যটাই পড়ার কথা বলছি না আমি। অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিজেনের প্রকারভেদ, অর্থাৎ এন্ডোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেন, এটাকে একটুখানি দেখবে। অ্যান্টিবডি কাকে বলে দেখবে, অ্যান্টিবডির প্রকারভেদ পড়বে। অ্যান্টিবডির প্রকারভেদ মানে কার কথা বলছি আমরা, একটা জন্মগত আর একটা অর্জিত অনক্রমতা। এইখানে অ্যান্টিবডি কোনটাই আসে, অর্জিত অনক্রমতায়। তাহলে ওখানে গিয়ে ওই জিনিসটা অবশ্যই কিন্তু পড়ে নিও। তারপরে অ্যান্টিবডি যখন পড়বে, অ্যান্টিবডির গঠন এবং তার কাজটা পড়বে। অ্যান্টিবডি থেকে একটা ছোট্ট ১ নম্বর বা ২ নম্বরের কোশ্চেন আছে, এপিটোপ এবং প্যারাটপ। অ্যান্টিবডির গঠন পড়ার সময় এপিটোপ আর প্যারাটপ অংশটা জেনে যাবে। তুমি যদি এক্সট্রা একটা অংশ পড়তে চাও, তাহলে তুমি এক্সট্রা এই পার্টটাকে পড়তে পারো, যেটা হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ইন্টারাকশন। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ইন্টারাকশন। এরপর আছে অনক্রমতা কি বা অনক্রমতা তন্ত্র কি, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর প্রকারভেদ কি এবং উদাহরণ। অর্থাৎ অনক্রমতা তন্ত্র সহজাত এবং যে অর্জিত যে হয়, অর্জিত অনক্রমতা তন্ত্র আর সহজাত অনক্রমতা তন্ত্র। অর্জিত অনক্রমতা তন্ত্র তুমি অ্যান্টিবডির মধ্যে পড়লে, বাকি যেটা সহজাত অনক্রমতা, যেখানে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, সাইটোকাইন ব্যারিয়ার আছে, সেগুলোকে একটুখানি পড়ে নেবে, কারণ ওখান থেকে কোশ্চেন কিন্তু দেয়। বহু কোশ্চেন আমি ২ নম্বরের মধ্যে করিয়েও রেখেছি, সেগুলোকেও তোমরা চাইলে পড়তে পারো। সক্রিয় নিষ্ক্রিয় অনক্রমতা কাকে বলে, তার সংজ্ঞা এবং কি কি টাইপস আছে একটুখানি দেখে নিও, বাকি আর কিছু প্রয়োজন নেই। টিকাকরণ কাকে বলে, সংজ্ঞা অবশ্যই মুখস্থ করবে। আগের দিনের শর্টসে আমি বলে দিয়েছিলাম যে সংজ্ঞা তোমাকে মুখস্থ করতেই হবে, কারণ ২ নম্বরে ৩ নম্বরে কোশ্চেন আসলে সংজ্ঞা এবং তার উদাহরণ দিয়েই কোশ্চেনটা দেবে। টিকাকরণ কাকে বলে, টিকাকরণের সংজ্ঞা এবং টিকাকরণের গুরুত্ব কি এবং টিকাকরণের প্রকারভেদ। প্রকারভেদ তার উদাহরণ দিয়ে, যেমন লাইভ ভ্যাকসিনের উদাহরণ কি, ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিনের উদাহরণ কি, টক্সয়েড ভ্যাকসিনের উদাহরণ কি, যেমন টিটেনাস টক্সয়েড। এগুলো একটুখানি দেখে নেবে, কারণ এগুলো জরুরি। তাহলে টিকার যে পোর্শনটা আছে ওটাকে একটুখানি দেখবে। এবার হচ্ছে রোগ। রোগের পোর্শনেতে জেনারেলি রোগের কারণ এবং তার উদাহরণ ১ নম্বর বা ২ নম্বর দিয়ে উঠে আসতে পারে। সেই কারণে কয়েকটা রোগ স্পেশাল আছে, যেগুলোকে আমি মেইনলি তোমাদেরকে বলে দেবো, যেন অবশ্যই করে যাও। বাকি এক্সট্রা তোমার করতে ইচ্ছে করলে তুমি যা ইচ্ছা করো। ভাইরাস থেকে এইডস রোগের কারণ এবং তার কি প্রতিকার, তার রোল কি, মানে নিচেতে এগুলো সব দিয়েছি আমি। ভাইরাস থেকে হয়ে থাকে এইডস রোগ কোন ভাইরাসের কারণে? এইচআইভি, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, তাই তো? নাকি? ভালো করে মনে রাখবে। এইডস এর ফুল ফর্ম হয় অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভির নাম হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে তার কারণে হয়ে থাকে। প্রোটোজোয়া একটা রোগ হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয়? হেলমিন্থ অর্থাৎ কৃমি জাতীয় যে রোগগুলো হয়ে থাকে, তার উদাহরণ হচ্ছে ফাইলেরিয়াসিস, যেটাকে আমরা হাতির পায়ের মতো ফুলে যায় বলে এলিফ্যান্টিয়াসিস বলা হয়। ফাঙ্গাল, ফাঙ্গাল মানে কি ছত্রাকঘটিত রোগ। রিংওয়ার্ম মানে দাঁত। এই রোগের কারণ কি, কি? কে করতে পারে? এগুলো হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এগুলোর মিনিমাম জীবাণুগুলোর নাম অবশ্যই জেনে যাবে। কারণ ১ নম্বর ২ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে রোগের কারণ, তার বিস্তার, তার লক্ষণ কি দেখা যাবে, প্রতিকার। কয়েকটা রোগের কথাই বলব, যেগুলোকে অবশ্যই করে নিও। ম্যালেরিয়া, এখানে তুমি জীবাণুর নাম করছো, এখানে তাহলে বিস্তার, লক্ষণ আর প্রতিকার কি করে করবে দেখে নেবে। ফাইলেরিয়াসিস, এখানে রোগের কারণ করছো, তার বিস্তার কি করে হয় করবে। আরেকটা জিনিস মনে রাখবে, ম্যালেরিয়া জীবন চক্রটা অবশ্যই করবে। ফাইলেরিয়াসিস ২ নম্বরের কোশ্চেনে রাতে রক্ত সংগ্রহ করার কারণ কি, অবশ্যই করবে। অ্যাসকেরিয়াসিস এর জীবন চক্রটা একবার দেখে নেবে টাইম পেলে। ক্যান্সারের কারণ কি, এখানে প্রোটো অঙ্কোজিন বলতে কি বোঝো, কোন জিনিসকে কার্সিনোজেন বলতে পারি, কার্সিনোজেন কত টাইপস এর হয় ওটা একবার দেখে নেবে। এইডস এর, এইডস রিলেটেড যে জিনিসগুলো, যেমন এইডস কিভাবে ছড়ায়, রক্তের মাধ্যমে ছড়ায়, সিমেনের মাধ্যমে ছড়াতে পারে, মা থেকে বাচ্চার মধ্যে ছড়াতে পারে, যখন মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে। এই জিনিসগুলোকে অবশ্যই একটু দেখে নিও যে এইডস কিভাবে ছড়ায়। ওকে, তারপর হচ্ছে টাইফয়েড রোগ। টাইফয়েড রোগের রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? উইডাল টেস্ট। উইডাল টেস্ট, WIDAL, উইডাল টেস্ট। এটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। তার সঙ্গে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, স্নো ড্রপ। এটা কিন্তু ১ নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে। মানে কি, সাউদার্ন ব্লটিং ডিএনএ এর জন্য করা হয়, নর্দার্ন ব্লটিং আরএনএ এর জন্য,
আর ওয়েস্টার্ন ব্লটিং প্রোটিন খোঁজার জন্য আমরা করে থাকি। ওকে? তো এই যে জিনিসটা এটাকে মনে রাখবে। টাইফয়েডের জন্য উইডাল টেস্ট মনে রাখবে। এইডস এর জন্য কোন টেস্ট করা হয়? এলাইজা টেস্ট করা হয়। আ কি বলে? এলাইজা টেস্ট করা হয়ে থাকে। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আরটি-পিসিআর করা হয়ে থাকে। ওকে? এগুলো কিন্তু মনে রাখবে। ক্যান্সারের ট্রিটমেন্ট কি? অবশ্যই মনে রাখবে। রেডিওথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয় এবং সার্জারি করা হয়। ১ম এ সার্জারি করা হয়, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি বা এদিক ওদিক করে যেটা যেমন প্রয়োজনীয়তা তার ভিত্তিতে ট্রিটমেন্ট করা হয়। ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। এবার হচ্ছে ড্রাগের শ্রেণীবিভাগ এক্সট্রা। যদি কারো মনে হয় যে আমি এক্সট্রা পড়তে চাই অবশ্যই পড়তে পারো। যারা 35 এ 35 পেতে চাও তাদের জন্য ড্রাগের শ্রেণীবিভাগটা জরুরি। যদি মনে করো কেউ 35 এ পাবে তাহলে ট্রাঙ্কুলাইজার বাকি যা আছে ওগুলোকে একটু দেখে নেবে। আর মাদকাসক্তি দূরীকরণ কিভাবে তুমি করবে? এটাকে ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে। যে তোমার কোনো একটা বন্ধু মাদকাসক্ত হয়ে গেছে অথবা সিগারেট, বিড়ি ইত্যাদি খাচ্ছে। তুমি তাকে কি করে মানা করবে? তুমি দেখতে পাচ্ছ সিগারেটের প্যাকেটে রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে যে এটা খেলে শরীরের জন্য ক্ষতিকারক। তারপরেও কেউ খাচ্ছে তাকে তুমি কিভাবে বারণ করবে? তো মাদকাসক্তি বা সিগারেট, বিড়ি এখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা একটা দেবেই। তোমরা যেহেতু ক্লাস 12 এ পড়ছো বর্তমানে এই জিনিসটা আসক্তি প্রচুর বেড়ে গেছে। তোমাদেরকে একটা ওই জায়গা থেকে একটা কোয়েশ্চেন দেবেই ২ নম্বরের। আমি তোমাদেরকে ইভেন পর্ষদে কোয়েশ্চেন করানোর সময় ওখানে খুব সুন্দর করে কোয়েশ্চেনের অ্যান্সার লিখে রেখেছিলাম। ওকে? এবার আছে নেক্সট চ্যাপ্টার খাদ্য উৎপাদন ও নদী সাধন। চ্যাপ্টারের মধ্যে আর কিছুই বেঁচে নেই। শুধুমাত্র উদ্ভিদ প্রজনন নিয়ে যে জিনিসটা পড়ে রয়েছে তাহলে উদ্ভিদ প্রজনন থেকেই কোয়েশ্চেন আসবে। কি কোয়েশ্চেন আসবে? উদ্ভিদ প্রজনন বিদ্যার লক্ষ্য এবং তার উদ্দেশ্য। যখন লক্ষ্য আর উদ্দেশ্যটা পড়বে তখন লাগভাগ একই রকমই দেখতে লাগবে। কিন্তু মিটে পড়ে নিও। যে হচ্ছে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তাড়াতাড়ি ফসল বাড়ানোর জন্য, আর্থিক মুনাফা পাওয়ার জন্য এগুলোই এদের লক্ষ্য আর উদ্দেশ্য। সেই জন্য উদ্ভিদ প্রজনন বিদ্যা চালু হয়েছে। ওকে? এরপর উদ্ভিদ প্রজনন বিদ্যা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। সিলেকশন পদ্ধতি, হাইব্রিডাইজেশন, হ্যাঁ? তারপর হচ্ছে পলিপয়েড ব্রিডিং এগুলো বিভিন্ন পদ্ধতি। হেটেরোসিস এগুলো সব পদ্ধতি। পদ্ধতিগুলোরই নাম। এবার পদ্ধতি থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসবে। যেমন ইমাসকুলেশন কিভাবে করা হয়? বিশাল ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ওকে? পলিপয়েড ব্রিডিং কি এবং তার ব্যবহার। যেমন ব্যবহার কি? বীজহীন ফল উৎপন্ন করতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারি। এখানে প্রত্যেকটারই একটাই উদ্দেশ্য। রোগ প্রতিরোধ মানে রোগ প্রতিরোধশীল উদ্ভিদ তৈরি করা, খাদ্যবস্তু বেশি করে বাড়ানো। তবুও এক্সাক্টলি যার যেটা কাজ একটুখানি পড়ে নেবে। হেটেরোসিস কাকে বলে তার সংজ্ঞা। বারবার বলেছি, আবার একবার বলে দিচ্ছি। দেখে নিও। মহাসায়েন্স সিরিজে সবকিছু আছে। যদি বই খোলো বইয়েতেও একবার দেখতে পারবে। এবার আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট টিস্যু কালচার। টিস্যু কালচারের প্রকারভেদ কি, কি? এটা দেখেছি ২-৩ নম্বরে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন দিয়েছে। ইভেন আমি তোমাদেরকে সলিউশনেতেও দিয়েছিলাম, পর্ষদের কোয়েশ্চেনেও আছে। প্রকারভেদ কি? ক্যালাস টাইপের হতে পারে, অঙ্গ অর্থাৎ অর্গান হতে পারে, ভ্রূণ, এমব্রায়ো হতে পারে, প্রোটোপ্লাস্ট হতে পারে, প্রলম্বন হতে পারে, সাসপেনশন হতে পারে। এই প্রকারভেদগুলো জাস্ট নামগুলো মুখস্থ রেখে কোনটা কি একবার করে ১-২ লাইন করে একটুখানি পড়ে নিও। এবার হচ্ছে টিস্যু কালচারের মাধ্যম। মাধ্যম হিসেবে সবথেকে ইম্পোর্টেন্ট এই মাধ্যমটা। এটাকে অবশ্যই মনে রাখবে মুরাসিক অ্যান্ড স্কুগ মিডিয়া। মুরাসিক অ্যান্ড স্কুগ মিডিয়া। এখানে কি, কি জিনিসের কম্পোনেন্ট রয়েছে? তোমার যদি টাইম থাকে তুমি দেখে যেতে পারো। যদি টাইম না থাকে তুমি না দেখে গেলেও চলবে। কিন্তু নামটা মিনিমাম মুখস্থ করে যাবে। পরীক্ষায় যেন লিখতে পারো যে কোন মাধ্যম সবথেকে ভালো টিস্যু কালচারের জন্য যখন যেন এটাকে লিখতে পারো। এম&এস মিডিয়া। ওকে? তারপর হচ্ছে গুরুত্ব, টিস্যু কালচারের গুরুত্ব বহুবার বলেছি যে পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। টিস্যু কালচারের গুরুত্ব কিন্তু অবশ্যই দেখে নেবে। তার সঙ্গে এখানে মাইক্রো প্রোপাগেশন বলে একটা শব্দ আছে। ওই জিনিসটা কাকে বলে, কি গুরুত্ব ওটাকেও দেখে নিও। এবার হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিনের সংজ্ঞা এবং তার উদাহরণ বহুবার পড়েছি। এর সুবিধা কি, অসুবিধা কি? মানে গুরুত্ব। সিঙ্গেল সেল প্রোটিনের সুবিধা কি, অসুবিধা কি? যেটা গুরুত্বের মধ্যে আসবে অবশ্যই দেখে নিও। বায়োফর্টিফিকেশন এর সংজ্ঞা এবং উদাহরণ। বায়োফর্টিফিকেশন বারবার বলেছি যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু আগে যা ছিল সেটা থেকে সেটাই পেতাম। পরবর্তীতে তাকে বিজ্ঞানের মাধ্যমে, টিস্যু কালচারের মাধ্যমে বা এর মধ্যে জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে কি করা হয়েছে তার মধ্যে এক্সট্রা গুণাবলী ঢোকানো হয়েছে। যেমন আমরা বলি গোল্ডেন রাইসের কথা। গোল্ডেন রাইসে নরমাল কার্বোহাইড্রেট পাওয়া যায় নরমাল রাইসেতে। তার মধ্যে আমরা বিটা ক্যারোটিন ঢুকিয়ে দিয়েছি। বিটা ক্যারোটিন ঢুকিয়ে দেওয়ার ফলে সেটা ভিটামিন এ প্রস্তুত করে। ভিটামিন এ প্রস্তুত করলে রাতকানা যারা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা অপরিহার্য খাদ্য হিসেবে কাজ করে। তাহলে বায়ো ফর্টিফিকেশন বলে তার গুণগত মান আমরা এক্সট্রা করে বাড়াচ্ছি। ওকে? খাদ্য উৎপাদন উন্নতি সাধনে এই কটা জিনিসকে অবশ্যই নজরে দিয়ে দেখে যাবে। বাকি কোয়েশ্চেন আনসার যা দিয়েছি ওগুলো কিন্তু দেখবে। ওগুলো থেকে কোয়েশ্চেন আসবে। এবার আছে মানব কল্যাণে অণুজীব। মানব কল্যাণে অণুজীব, অণুজীবের ভূমিকা সবসময় ইম্পোর্টেন্ট। অণুজীবের ভূমিকা দুটো জিনিসে তোমাদেরকে বারবার মুখস্থ করেছি। খাদ্য সামগ্রী উৎপাদনে, ৩ টে খাদ্য সামগ্রী উৎপাদনে অণুজীবের ভূমিকা যেখানে ব্রেকার সিস্ট, ব্রিওয়ার সিস্ট এগুলোকে বারবার বলেছি। ইডলি ধোসা কি করে তৈরি হয়? এগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ওকে? তারপর হচ্ছে শিল্প উৎপাদন। শিল্প উৎপাদনে কি, কি? চর্ম উৎপাদনে এটা মদ্য বানানটা আমি লিখে উঠতে পারিনি আমার টাইপিং করে। মদ্য, ওষুধ, উৎসেচক, ভিটামিন এ কোন ধরনের উৎসেচক ব্যবহার করা হয়? কোন জীবাণু ব্যবহার করা হয়? অবশ্যই দেখো। চর্ম আর মদ্য তো অবশ্যই মনে রাখো। ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক এটাকে মনে রাখো। যদি টাইম থাকে উৎসেচক আর ভিটামিন। মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারো। কম্পালসারি একদমই নয়। যে তোমার মুখস্থ করতে অসুবিধা হচ্ছে তুমি বাকিগুলোকে আগে দেখো। ভিটামিন আর উৎসেচকে ১ নাম্বার করে থাকবে। তার থেকে ইম্পোর্টেন্ট গুলো ধরো। সুয়েজ ট্রিটমেন্ট বড় কোয়েশ্চেন আসবে না হয়তো। সুয়েজ ট্রিটমেন্ট বলতে কি বোঝো? এটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। সক্রিয় স্লাজ বলতে কি বোঝো? এটাও কিন্তু ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে সুয়েজ ট্রিটমেন্ট তোমাদেরকে আমি ডিটেইলসে পড়িয়ে রেখেছিলাম। তোমরা যদি চাও বুকস থেকে একবার দেখে নিতে পারো। বিওডি ও সিওডি বলতে কি বোঝো? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অবশ্যই দেখে নিও। বায়োগ্যাসের উপাদান কি এবং তার ব্যবহার কি?
বায়ো কন্ট্রোল এজেন্ট বলতে কি বোঝো, বায়ো ফার্টিলাইজার বলতে কি বোঝো, সায়ানোব্যাকটেরিয়া বায়ো ফার্টিলাইজার হিসাবে সায়ানোব্যাকটেরিয়ার মানে গুরুত্ব, আর বায়ো ফার্টিলাইজার হিসাবে মাইক্রোরাইজার গুরুত্ব। মাইক্রোরাইজার মধ্যে এন্ডোমাইক্রোরাইজা, এন্ডোমাইক্রোরাইজা, এক্সোমাইক্রোরাইজা, তার মধ্যে ভ্যামটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? এবং তার গুরুত্ব কি, বোঝা গেছে? এই জিনিসগুলো অণুজীব থেকে মোটামুটি অবশ্যই যেন দেখে যাও। এগুলো দেখে গেলে আমি তোমাকে আবার বলছি 30+ কমন পাবেই, পাবেই, মানে পাওয়া পরের জিনিস, পাবেই। এবার হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা। জৈব প্রযুক্তিবিদ্যা হচ্ছে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, সবথেকে ইম্পর্টেন্ট 12 নাম্বার আসবে। যে উপরে লেখা আছে এখান থেকে 12 নাম্বার আসবে, চিন্তার কোনো বিষয় নেই। জৈব প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা কি? জৈব প্রযুক্তিবিদ্যা কাকে বলে? জৈব প্রযুক্তিবিদ্যার পিতা কে? জৈব প্রযুক্তিবিদ্যার জনক কে? এই শব্দগুলোকে অবশ্যই একবার দেখে নিও। জৈব প্রযুক্তিবিদ্যার মূলনীতি কি? আপস্ট্রিম, বায়ো ট্রান্সফরমেশন এবং ডাউনস্ট্রিম। অ্যান্সার লিখেই দিয়েছি। 3 টাই হচ্ছে মূলনীতি। ওকে? যদি ডিটেইলসে পড়তে চাও এই 3টে সম্পর্কে নোটসে দেওয়া আছে, নোটসে পড়তে পারো, বই থেকেও পড়তে পারো। বায়োটেকনোলজির ধাপ কি? যেটা নিয়ে গোটা চ্যাপ্টারগুলো আমরা পড়েছি। যে নির্দিষ্ট ডিএনএ কে প্রথমে জীবকে সিলেকশন করা, তার থেকে ডিএনএ আরোহণ করা, ডিএনএ থেকে জিনকে কাটা, রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে কাটা। এই যে ধাপটা 5টা, 6টা, 7টা বিভিন্ন বুকসে বিভিন্ন আছে। 7টা বই জেনারেলি 6টা ধাপ দেওয়া আছে। ওই 6টা ধাপকে অবশ্যই পড়বে। ঠিক আছে? একদম জীব নির্বাচন থেকে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা পর্যন্ত যে ধাপ পুরোটা পুরো কমপ্লিট পড়বে। ওকে? রেস্ট্রিকশন বা প্যালিন্ড্রোমিক সাইট কাকে বলে? এর রিলেটেড কোশ্চেন কি লেখা আছে? রেস্ট্রিকশন নিউক্লিয়েজ এনজাইম। এন্ডোনিউক্লিয়েজ এনজাইম লেখা আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার লাগিয়ে রাখলাম। পরীক্ষায় কিন্তু এখান থেকে নানা ধরনের কোশ্চেন দিতে পারে। কি ধরনের কোশ্চেন দিতে পারে? যেমন ইকো আরআই, ইকো আরআই নাম কি করে এসছে? কোশ্চেন দিতে পারে। ঠিক আছে? ইকো আরআই নাম কি করে এসছে? একইভাবে কমপ্লিমেন্টারি ডিএনএ কাকে বলে? বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে? তার সঙ্গে পিভিআর 322। বারবার বলেছি ছবিটা কিন্তু পিভিআর 322 অবশ্যই দেখে যাবে। এখানে প্রত্যেকটা জিনিসের কাজ দেখে যাবে যে ওরি সাইট কি কাজ করে। ঠিক আছে? রোপ সাইট কি কাজ করে? অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট সাইট কি কাজ করে? এখানে কতগুলো ডিফারেন্ট রেস্ট্রিকশন সাইট আছে? কতগুলো রেস্ট্রিকশন নিউক্লিয়েজ কাজ করে? এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ওকে? ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়াতে প্রবেশ করতে বিভিন্ন পদ্ধতি ইউজ করে। তার মধ্যে কয়েকটা পদ্ধতির নাম লেখা আছে, যেমন ট্রান্সক্রিপশন, ইলেক্ট্রোপোরেশন বা লাইপোজোম মেথড। তুমি এর বাইরে যেগুলো আছে জিনগান মেথড, এগুলোকে অবশ্যই একবার দেখে নিও। জিনগাত মেথড অবশ্যই কিন্তু দেখে নিও, বারবার বলছি। এবার হচ্ছে ট্রান্সজিন এবং ট্রান্সজেনিক কোষ কাকে বলে? বহুবার পড়েছি, বহুবার বলেছি, অবশ্যই একবার করে ট্রান্সজিন এবং ট্রান্সজেনিক কোষ দেখে যেও। নেক্সট হচ্ছে পিসিআর, বিশাল ইম্পর্টেন্ট, এটাও ট্রিপল স্টার। আবারও বলছি, হয় পিভিআর 322 নাহলে পিসিআর, পরীক্ষাতে আসবেই। নাহলে রেস্ট্রিকশন নিউক্লিয়েজ পরীক্ষাতে আসবেই। বোঝা গেছে? পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কে দিয়েছিল? ক্যারিমুলিস দিয়েছিল। বিশাল ইম্পর্টেন্ট। কি তৈরি করতে সাহায্য করে? ডিএনএ অ্যামপ্লিফিকেশনে সাহায্য করে। এটা একটা পদ্ধতি, এটা একটা হচ্ছে যন্ত্রের মধ্যে করা, ল্যাবরেটরির মধ্যে পদ্ধতি। বোঝা গেছে? এখানে একটা বিশেষ ধরনের এনজাইম ইউজ হয়, তার নাম ট্যাক পলিমারেজ। বিশাল ইম্পর্টেন্ট। কোথা থেকে পাওয়া যায়? থার্মাস অ্যাকুয়াটিকাস। বেশি টেম্পারেচারে কাজ করে বলে এই ট্যাক পলিমারেজকে ইউজ করা হয়। ট্যাক পলিমারেজ এক ধরনের কি আসলে? এটা এক ধরনের ডিএনএ পলিমারেজ। এটা এক ধরনের ডিএনএ পলিমারেজ। ট্যাক পলিমারেজ এক ধরনের ডিএনএ পলিমারেজ। ওকে? বেশ কয়েকটা জিনিসের ফুল ফর্ম অবশ্যই মনে রাখবে। ইস্ট আর্টিফিশিয়াল ইয়াক, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, বিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, জিএ জিইএসি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। ইন্ডিয়াতে এটা কোনো জিনিস তৈরি হলে জেনেটিক্যালি মডিফাই ভাবে তাকে অ্যাপ্রুভাল দিতে হয়। পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন জানো, পিভিআর 322 এর নাম ভিএনটিআর, ভ্যারিয়েবল নাম্বার টেন্ডেন্ট রিপিট। বারবার এগুলো ফুল নাম জিজ্ঞাসা করে পরীক্ষাতে, ফুল নামগুলো অবশ্যই মুখস্থ করে যাবে। এগুলোর মিনিমাম বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে। ওকে? এক্সট্রা কিছু আসলে ভাগ্যের ব্যাপার। এগুলো বিশাল ইম্পর্টেন্ট, না করে গেলে তোমার বোকামি। জিন বা ডিএনএ লাইব্রেরি বলতে কি বোঝো? দুটো লাগভগ সিমিলার জিনিস। মানব ইনসুলিন উৎপাদন চিত্রসহ। আবারও বলছি, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে? পিভিআর 322, পিসিআর, মানব ইনসুলিন, এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। আবারও বলেছি। তার সঙ্গে এক্সট্রা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, বিটি ক্রপ। বিটি ক্রপ মানে ব্যাসিলাস থুরিনজেনেসিসের যে জিনকে লাগানো হয়, ক্রাইজিন, সেখান থেকে যে বিটি টক্সিন উৎপন্ন হয় যে ধরনের উদ্ভিদে, তাদেরকে আমরা বলি বিটি ক্রপ। বিটি তুলো, বিটি বেগুন, বিটি টমেটো, এগুলো হচ্ছে সব বিটি ক্রপের উদাহরণ। ক্রপ মানে কি আবার? সবজি। তাহলে বিটি ক্রপ মানে ওই বিটি তুলো, বিটি ব্রিঞ্জাল, বিটি টমেটো, এগুলোর কথাই বলা হচ্ছে। জিন থেরাপি জিনিসটা অবশ্যই একবার দেখে নিও। জিন থেরাপি কিসে ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, কোথায় প্রথম ইউজ করা হয়েছিল, একবার দেখে নিও। এছাড়া এগুলোর সংজ্ঞা অবশ্যই মুখস্থ করবে। বায়োসেফটির সংজ্ঞা, বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা, বায়োপাইরেসির সংজ্ঞা, বায়ো পেটেন্টের সংজ্ঞা। এই দুটো জিনিস, বায়োপাইরেসি এবং বায়োপেটেন্ট, এদের সংজ্ঞা এবং উদাহরণ মুখস্থ করবে। বায়োপাইরেসির উদাহরণ দাও, বায়োপেটেন্টের উদাহরণ দাও, অবশ্যই মনে রাখবে। তাহলে এই জায়গা থেকে কিন্তু 12 নম্বরের আসার সম্ভাবনা হেভি রয়েছে। ঠিক আছে? চলো, এবার হচ্ছে বাস্তুবিদ্যা ও পরিবেশ, অর্থাৎ পপুলেশন অ্যান্ড অর্গানিজম অ্যান্ড পপুলেশন যে চ্যাপ্টারটা, সেটা। এখান থেকে অর্টিকোলজি এবং সিনিকোলজি বলে একটা শব্দ আছে, অবশ্যই পড়বে। কোনো একটা নির্দিষ্ট প্রজাতি নিয়ে পড়লে অর্টিকোলজি, একাধিক প্রজাতি নিয়ে পড়লে তাকে বলে সিনিকোলজি। এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে, যেটা ইকোলজিরই একটা মানে রূপান্তর সংজ্ঞা, অথবা এখান থেকে আসতে পারে যে ইকোলজি বা বাস্তুবিদ্যা কাকে বলে। ঠিক আছে? হ্যাবিটেট, মাইক্রো হ্যাবিটেটস, মাইক্রো ক্লাইমেট এবং নিকে, বায়োম, ইকোটোন, এই যে শব্দগুলো ইউজ হচ্ছে, এই শব্দগুলো কি?
তাকে ডিনোট করে। সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করবে। হ্যাবিটেটের সংজ্ঞা কি? যেখানে বসবাস করে সেটাকে হ্যাবিটেট বলে। মাইক্রো হ্যাবিটেট ছোট্ট যে জায়গা থাকে মাইক্রো হ্যাবিটেট। আমি মুখে যেগুলো বলছি এগুলো অ্যান্সার লিখে আসবে না। ভালো করে বই থেকে মুখস্থ করবে। মাইক্রো ক্লাইমেট ছোট্ট একটা কোনো জায়গার ছোট্ট জলবায়ু যে নির্দিষ্ট থাকে তাকে বলে মাইক্রো ক্লাইমেট। নিকে মানে যে অঞ্চলে বসবাস করে সেখানে তার যে কার্যগত ফর্ম তাকে বলে নিকে। বায়ো মানে বৃহত্তর এলাকা। ইকোটোন মানে দুটো কি বলে দুটো আ কি দুটো হচ্ছে ইকোসিস্টেমের মাঝখানের যে ট্রানজিশন জোন তাকে বলে ইকোটোন। এগুলো কিন্তু মুখস্থ করবে। ওকে? এবার হচ্ছে অজীবজাত উপাদানের ভূমিকা। এটা কিন্তু ৪ নম্বরে কোয়েশ্চেন দিতে পারে। ৩ নম্বর ৪ নম্বর মানে এখান থেকে হাইয়েস্ট যেটা আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেখান থেকে কিন্তু এটা দিতে পারে। অজীবজাত উপাদানের ভূমিকা। সেখানে ৪ টি জিনিসের ভূমিকা। জল, আলো, উষ্ণতা এবং মাটি। এই ৪ টি জিনিসের ভূমিকা কি, কি হতে পারে একবার বড় কোয়েশ্চেন হিসেবে দেখে যাবে। কারণ পরীক্ষায় যদি বড় কোয়েশ্চেন হিসেবে না দেখে যাও তুমি গেজিয়ে, গেজিয়ে লিখবে জলের কাজ কি, আলোর কাজ কি, উষ্ণতার কাজ কি, মাটির কাজ কি পরীক্ষার নাম্বার কিন্তু পাবে না। একবার বড় কোয়েশ্চেন হিসেবে অবশ্যই দেখে যাও, সাবধান থেকো। কিছু, কিছু কোয়েশ্চেন এদিক ওদিক আগে দেওয়া হয়নি। এখন বলে দিচ্ছি লাস্ট মুহূর্তে একবার দেখে কিন্তু অবশ্যই যেও। ওকে? জলজ পরিবেশে আলোর প্রবেশের উপর ভিত্তি করে পৃথক অঞ্চল আমরা পড়েছিলাম না লিমনেটিক, লিটোরাল, প্রোফান্ডাল জোন ওগুলো একবার দেখে নিও। ঠিক আছে? পপুলেশন ইন্টারাকশন অর্থাৎ বিভিন্ন জীবে, জীবে যে ইন্টারাকশন সেটা। মিথজীবিতা মিউচুয়ালিজম মানে কি দুটো জীবই যেখানে লাভ পাবে তাকে বলা হয় মিউচুয়ালিজম। কম্পিটিশন মানে কি দুজন দুজনের বিরুদ্ধে কাজ করবে। দুজন দুজনের উপর কম্পিটিশনে কাজ করবে। দুজনেই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে দুজনেই লাভবান, দুজনেই ক্ষতিগ্রস্ত। তাহলে এটা হবে পজিটিভ, পজিটিভ, এটা হবে নেগেটিভ, নেগেটিভ। ওকে? এটা হচ্ছে প্রিডেশন। প্রিডেশন মানে একটা বাঘ একটা হরিণকে খেলো। বাঘ লাভবান হলো, হরিণ মরে গেল। কেল্লা খতম। তাহলে একজন লাভবান হলো, একজন ক্ষতিগ্রস্ত হলো। ওকে? প্যারাসিটিজম। প্যারাসিটিজম মানে একজন লাভবান হবে, একজন ক্ষতিগ্রস্ত হবে। তাহলে প্রিডেশন আর প্যারাসিটিজমের পার্থক্য কোথায়? প্রিডেশন মানে কি? প্রিডেশন মানে শিকার করলো। যে বড় প্রাণী সে ছোটকে খেলো। আর প্যারাসিটিজম জেনারেলি প্যারাসাইট হয় ক্ষুদ্র ছোট্ট। তারা বড় মানুষের উপর ভক্ষণ করে। যেমন আমাদের মানুষের শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে গিয়ে আমাদের শরীরে বিভিন্ন রোগ করলো। আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের পুষ্টিকে শোষণ করে নিল। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। ওই ছোট, ছোট প্রাণীগুলো লাভবান হলো। তাহলে প্রিডেশন মানে বড় প্রাণী লাভবান হবে, ছোট প্রাণী ক্ষতিগ্রস্ত হবে। প্যারাসিটিজম মানে ছোট প্রাণী লাভবান হবে, বড় প্রাণী ক্ষতিগ্রস্ত। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ওকে। এবার হচ্ছে এই প্যারাসিটিজম রিলেটেড একটা জিনিস আছে যেটা হচ্ছে পরজীবিতার জন্য অভিযোজন। তোমাদের অভিযোজন রিলেটেড হচ্ছে জলজ অভিযোজন, মরুভূমিতে অভিযোজন, ক্যাকটাসের অভিযোজন এগুলো তো সব বাদ দিয়ে দিচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী। তাহলে একটা অভিযোজন কিন্তু পড়ে আছে পরীক্ষার জন্য পরজীবিতার জন্য অভিযোজন এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে? হুক লাগায়, তাদের নিজেদের সেক্স অর্গানকে মানে এক্সট্রা অর্গানকে নষ্ট করে দেয় এগুলো কিন্তু অবশ্যই পড়বে। ওকে? এবার হচ্ছে পপুলেশন গ্রোথ কার্ভ। পপুলেশন গ্রোথ কার্ভে এস কার্ভ এবং জে কার্ভ এদের দুজন কেমন দেখতে হয় থাকে? এটা হচ্ছে জে কার্ভ, এটা হচ্ছে এস কার্ভ। এই দুটো কার্ভের সমীকরণ কি? pn বাই t is equal to rn k মাইনাস n আপন k এই যে সংজ্ঞাটা আছে না এটা এস এর জন্য জে এর জন্য কি এই সমীকরণগুলো অবশ্যই কিন্তু দেখে নিয়ে রাখবে কারণ সমীকরণগুলো খুব কিন্তু জরুরি। ওকে? এবার হচ্ছে পপুলেশন চরিত্র। পপুলেশন চরিত্রে এই ৪ টে জিনিসকে খুবই ইম্পর্টেন্ট। তোমার যদি বড় কোশ্চেন ৪ নম্বরেও দেয় যে পপুলেশন চরিত্র সম্পর্কে লেখো, তুমি এই ৪ টে পয়েন্টের উপরেই লিখবে। ঘনত্ব, জনঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, বয়স অনুপাত এবং তার পিরামিড। ওকে? তার পিরামিড। তাহলে বড় কোশ্চেন যদি পপুলেশন চরিত্র আসে তখন বলবে না যে স্যার আপনি তো এটা দেননি আনকমন কি করে এলো? আরে বাবা প্রত্যেকটা এই পয়েন্টগুলোকেই লিখবে। তাহলে এখন কি জন্য দিয়েছি? ঘনত্ব কাকে বলে? তার উদাহরণ। জন্মহার কাকে বলে? তার উদাহরণ। মৃত্যুহার কাকে বলে? কিভাবে প্রকাশ করবে? উদাহরণ। বয়স অনুপাত কি? তার পিরামিড। ঠিক আছে? ৩ টে পিরামিড হয়ে থাকে। এরকম একটা পিরামিড হয়ে থাকে। এরকম একটা পিরামিড হতে পারে। আরেকটা পিরামিড এরকম হতে পারে। ওকে? একবার বই থেকে দেখে নিও। তাহলে ঘনত্ব কাকে বলে? জন্মহার কাকে বলে? মৃত্যুহার কাকে বলে? বয়স অনুপাত এবং তার রিলেটেড পিরামিড। অবশ্যই দেখে নিও। এগুলো হচ্ছে পপুলেশনের চরিত্র। ৪ নম্বরে আসলে এই ৪ টে পয়েন্টকে লিখবে। মোর দ্যান সাফিসিয়েন্ট সঙ্গে তাদের যেগুলো পড়তে বললাম, জন্মহার কিভাবে প্রকাশ করবে, মৃত্যুহার কি করে প্রকাশ করবে এগুলোকে একবার দেখে নিও। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষাতে দেবে। আমি কিন্তু অ্যাপের মধ্যে সব পড়িয়ে রেখেছি। এবার হচ্ছে বাস্তুতন্ত্র যাকে বলা হয় ইকোসিস্টেম। ইকোসিস্টেম থেকে কি কোশ্চেন দেবে? ইকোসিস্টেমের বৈশিষ্ট্য কি? ইকোসিস্টেমের উপাদান কি, কি থাকে? ইকোসিস্টেম ক ধরনের হতে পারে? আর ইকোসিস্টেমের সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইকোসিস্টেমের ফুড চেইন আর ওয়েব। ফুড ওয়েব। ফুড চেইন এবং ফুড ওয়েব। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। ওয়েব মানে হচ্ছে জাল। ওয়েব মানে হচ্ছে জাল। চেইন মানে হচ্ছে শৃঙ্খল। ওকে? শৃঙ্খল। এ খাদ্য জাল থেকে কি, কি কোশ্চেন আসবে? তার প্রকারভেদ। জিএফসি মানে গ্রেজিং ফুড চেইন। আ এফএফসি মানে প্যারাসাইটিক ফুড চেইন, ডিএফসি মানে রেট্রাইটাস ফুড চেইন। এই প্রত্যেকটা ফুড চেইনের উদাহরণ মুখস্থ করবে অবশ্যই। ঠিক আছে? উদাহরণ সহ সংজ্ঞা মুখস্থ করবে। নেক্সট হচ্ছে শক্তি প্রবাহ। আমরা জানি একটা খাদ্য শৃঙ্খলে ১ম ধাপ থেকে নেক্সট ধাপ থেকে এরকম করে যায়। অর্থাৎ উৎপাদক উদ্ভিদ থেকে তাকে যে খায় তৃণভোজী, তৃণভোজীকে যে মাংসাশী খায়, এভাবে শক্তি চলে যায়। শক্তি প্রবাহ হয়ে থাকে। এই শক্তি প্রবাহ রিলেটেড ওডামের ২ টো মডেল আছে। তোমরা জানো একটা একরৈখিক আর একটা দ্বিরৈখিক। ওই মডেল দুটোকে বারবার বলে যে খুব ইম্পোর্টেন্ট অবশ্যই কিন্তু পড়ে যাবে। আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে কিভাবে শক্তি প্রবাহ হয়ে থাকে এবং তার বৈশিষ্ট্য। এটা নিয়ে কোয়েশ্চেন মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। এখানে কিন্তু লিন্ডেম্যানের 10% সূত্রটা অতি অবশ্যই মনে রাখবে।
অর্থাৎ একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে 10% শক্তি শুধুমাত্র ট্রান্সফার হবে। ওকে? এবার হচ্ছে প্রোডাক্টিভিটি, এখানে একটা কোশ্চেন আসে সবসময়। এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, এর সঙ্গে, সঙ্গে এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটির সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে? কি মনে রাখবে? এসপি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে জিপিপি মানে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেরকমই একটা হবে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আরেকটা হতে পারে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। তাহলে মাংসাশী প্রাণীর কাছে যে পরিমাণ শক্তি হলো তাকে বলে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আর তার কাছে যে শক্তিটা বাঁচবে তাকে বলা হবে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। যদি বুঝতে অসুবিধা হয় বই থেকে একবার সহজ ভাষায় পড়বে। এবার হচ্ছে ডিকম্পোজিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিকম্পোজিশন এবং তার ধাপগুলো তোমাদেরকে বারবার বলেছি, কোনো একটা জিনিস পচে গেলে তার সঙ্গে বিভিন্ন স্টেপ চলতে থাকে। সে একসঙ্গে পচবে, তার লিচিং হবে, তার মিনারেশন হবে, সেখান থেকে হিউমাস তৈরি হবে। ডিকম্পোজিশন কিন্তু ইম্পর্টেন্ট, এটা আবারও বলছি 2 বা 3 নম্বরে কিন্তু আসবে। কোশ্চেন এটাও দিতে পারে যে হিউমাস কি করে তৈরি হয়। কি কোশ্চেন দিতে পারে? ডিকম্পোজিশন থেকে এটা কোশ্চেন দিতে পারে যে হিউমাস কিভাবে তৈরি হয়। যদি মনে হয় যে স্যার আপনি তো এই কোশ্চেন গুলো আগে দিননি। আরে বাবা, যারা একদম 35 এ 35 যেন মিনিমাম কোনোভাবেই না ছোটে তার জন্য দেওয়া। তুমি 30 প্লাস পেতে চাও তো? যে কোশ্চেন আগে দেওয়া আছে ওখান থেকে 30 প্লাস পাবে, চিন্তা নেই। এবার হচ্ছে খাদ্য পিরামিড। খাদ্য পিরামিডগুলো অবশ্যই একবার দেখে নেবে। খাদ্য পিরামিড কে দিয়েছিল? বিজ্ঞানী এল্টন দিয়েছিল এবং তার প্রকারভেদগুলো দেখে নেবে। খাদ্য পিরামিডে বিভিন্ন প্রকারভেদ আছে না? সংখ্যার পিরামিড, ওজনের পিরামিড আর একটা হচ্ছে শক্তির পিরামিড। মনে রাখবে শক্তির পিরামিড সবসময় এরকম আপরাইট, সবসময় এরকম হবে। বাকি সংখ্যার পিরামিড হোক বা ওজনের পিরামিড বিভিন্ন টাইপের হতে পারে। ওকে? সেখান থেকে একটা পিরামিডের উদাহরণ অবশ্যই মনে রাখবে উল্টানো পিরামিড। উল্টানো পিরামিডের উদাহরণ অবশ্যই মনে রাখবে এরকম পিরামিড। সেটা সংখ্যার ক্ষেত্রে হোক বা ওজনের ক্ষেত্রে কখন হয়। মনে রাখবে উল্টানো পিরামিড শক্তির ক্ষেত্রে কোনোদিন হয় না। এই যে বললাম না, শক্তির পিরামিড সবসময় আপরাইট, সবসময় উঁচু থাকবে। বাকি সংখ্যার পিরামিড বা ওজনের পিরামিড উল্টানো হতে পারে। কার, কার ক্ষেত্রে হতে পারে তার উদাহরণ বুকসে দেওয়া আছে, আমি করিয়েছিলাম, মুখস্থ করবে। ওকে? এবার হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন মানে বাস্তুবিদ্যার যে পর্যায়ক্রম একটা থাকে না কোশ্চেন সেটা। সেখান থেকে উদ্ভিদের পর্যায়ক্রম তোমাদের জন্য ইম্পোর্টেন্ট, আমি তোমাদেরকে করিয়েওছিলাম। ইভেন কোশ্চেন এত সুন্দর করে অ্যান্সার লেখানো আছে উদ্ভিদের পর্যায়ক্রম। নেক্সট যেটা দিয়েছিলাম পর্ষদের কোশ্চেন অ্যান্সার ওখান থেকেই করবে। ওই মহাসাইসেনের যেটা অ্যান্সার দিয়েছিলাম সেটা খুব একটা স্ট্যান্ডার্ড নেই। যেটা আমি পর্ষদের অ্যান্সারে দিয়েছিলাম বাস্তুতন্ত্রতে ওই কোশ্চেনটার অ্যান্সারটা ওটাই লিখবে। ওটা লিখলে 4 এ 4 পাবে। ওকে? ওখানে একটা শব্দ আছে সিডি, সেটাকে একবার দেখে নিও। ওকে? দেখে নিও। এবার হচ্ছে জৈব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। জৈব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ চ্যাপ্টারটা দেখে বড় মনে হলেও কোশ্চেন কিন্তু একসঙ্গে রিলেটেবল টাইপ। কি, কি কোশ্চেন আসবে এখানে? জৈব বৈচিত্র্য কাকে বলে এবং তার বিভিন্ন পার্থক্য, বিভিন্ন ধরনের যে হচ্ছে কি হয়ে থাকে মানে বিভিন্ন ধরনের যে জৈব বৈচিত্র্য দেখা যায়। যেমন কি জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, আলফা, বিটা, গামা এগুলোর সংজ্ঞা এবং প্রত্যেকটা নিজেদের মধ্যে পার্থক্য অবশ্যই দেখে নিও। দুটোর মধ্যে পার্থক্য করবে। জিনগত, প্রজাতিগত, জিনগত, বাস্তুতান্ত্রিক, আলফা, বিটা, আলফা, গামার মধ্যে পার্থক্য অথবা এগুলোর সংজ্ঞা। এগুলো কিন্তু সব পর্ষদের নমুনা কোশ্চেনে আমি অ্যান্সার করে দিয়েছি। একটা কোশ্চেন পর্ষদের নমুনা কোশ্চেনে দিয়েছিল। দেখেছিলে কি? অমেরুদণ্ডী, মেরুদণ্ডী বা উদ্ভিদের একটা এরকম টাইপের গোল টাইপ দিয়েছিল। বলেছিল যে এটা কি, এটা কি, এটা কি, এটা কি? তাহলে এখানকার ৩ টে গ্রাফ আছে। ৩ টে এরকম গোল, গোল আছে। এই ৩ টে গোল, গোলকে অবশ্যই কিন্তু পড়ে নেবে। পর্ষদের কোশ্চেনের অ্যান্সারে লাগভাগ আমি দিয়ে দিয়েছিলাম আই থিংক। মেরুদণ্ডী, অমেরুদণ্ডীটা দিয়ে দিয়েছিলাম বা উদ্ভিদটা দেয়া হয়নি। একটা বুকস থেকে একটু দেখে নিও। জৈব বৈচিত্র্য হ্রাসের কারণ এবং গুরুত্ব ট্রিপল স্টার কোশ্চেন বিশাল ইম্পোর্টেন্ট। কি, কি কারণে জৈব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং জৈব বৈচিত্র্যের গুরুত্ব কি আসলে? আর জৈব বৈচিত্র্য যেহেতু হ্রাস পাচ্ছে তাকে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে সংরক্ষণ করব। সংরক্ষণ উপায় হিসাবে এগুলো হটস্পট করতে পারি, হ্যাঁ? ইন-সিটু এক্স-সিটু সংরক্ষণ, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, পবিত্র বনাঞ্চল, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার, ক্রায়োপ্রিজার্ভেশন এগুলো সব হচ্ছে সংরক্ষণের কি, কি উপায়। ঠিক আছে? সংরক্ষণের উপায়গুলোই হচ্ছে এগুলো। এবার এগুলো যেগুলো লেখা আছে এগুলো সম্পর্কে এক্সট্রা জানতে হবে। যেমন হটস্পট সংজ্ঞা কি? হটস্পটের বৈশিষ্ট্য কি? কোন একটা নির্দিষ্ট স্থানকে কোন, কোন শর্তের জন্য আমরা তাকে হটস্পট বলতে পারি। ওকে? বিভিন্ন প্রাণী এবং বিপন্ন উদ্ভিদের উদাহরণ কি? সব পর্ষদের নমুনা কোশ্চেন এবং আমি যেগুলো কোশ্চেন দিয়েছিলাম তার মধ্যে ঘুরে ফিরে সব আছে। IUCN এর ফুল ফর্ম কি? রেড ডেটা বুক বলতে কি বোঝো? ১ম প্রকাশিত হয়েছিল ১৯৬৩ সালে। রেড ডেটা বুকের উদ্দেশ্য কি? এর মধ্যে একটা বুক উদ্ভিদ নিয়ে প্রকাশিত হয়েছে তার নাম গ্রিন ডেটা বুক। আচ্ছা এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ২ জায়গাতেই পেয়ে যাবে। চিন্তার বিষয় নেই। ওকে? এক্স-সিটু এবং এন-সিটু সংরক্ষণের কাকে বলে? ওকে? অভয়ারণ্য হচ্ছে কে নিয়ন্ত্রণ করে? রাজ্য সরকারের অধিকার থাকে। পশ্চিমবঙ্গের উদাহরণ কি? বেথুয়া ডোগরি। ভারতে মোট ৪২১ টা রয়েছে। এগুলো অবশ্যই দেখে নিও। সংরক্ষিত বনাঞ্চল কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন। বহু বইয়েতে লেখা আছে রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন। তোমরা মনে রাখবে সংরক্ষিত বনাঞ্চল কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এটাকে সংরক্ষিত বন হবে কিনা কে ডিটারমাইন করে? রাজ্য সরকার। যদি তোমার কনফিউশন হয় তুমি লিখবে না। পশ্চিমবঙ্গের একটা উদাহরণ হচ্ছে চাপড়ামারি। তাহলে চাপড়ামারি হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের উদাহরণ। বেথুয়া ডোগরি হচ্ছে অভয়ারণ্য উদাহরণ। জলদাপাড়া হচ্ছে জাতীয় উদ্যানের উদাহরণ। বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হচ্ছে আমাদের সুন্দরবন। এই প্রত্যেকটা উদাহরণ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মুখস্থ রাখবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের একটা পরীক্ষায় তোমার ইম্পর্টেন্ট। ওকে? ক্রায়োপ্রিজার্ভেশন কি বলতে কি বোঝো? জৈব বৈচিত্র্য সংরক্ষণে
জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের ভূমিকা কি? অবশ্যই একবার বুকস থেকে দেখে নিও। এগুলো সব আমি করিয়ে রেখেছি, দেখে নিও। পরিবেশগত বিষয় একটা ছোট্ট চ্যাপ্টার, এখান থেকে ৫ নম্বর কোশ্চেন কিন্তু আসবে, মনে রাখবে। ৫ নম্বরের কোশ্চেন এই দুটো থেকে আসবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য ব্যবস্থা কি করে হয়ে থাকে এগুলো নিয়ে। আমার মনে হয় সবথেকে বেশি ইম্পোর্টেন্ট তেজস্ক্রিয় দূষণ। এখান থেকে দিতে হয় তেজস্ক্রিয় দূষণের উৎস কি, তার প্রভাব কি, তার নিয়ন্ত্রণ কি। আর গ্রিন বেঞ্চ বলে একটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, দেখে নেবে একবার। ১৯৮৬ সালে হয়েছিল বিভিন্ন ধরনের সংরক্ষণের জন্য। আর এখান থেকে রামসেয়ার ওইটা কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে? মার্কস 2 এর কোশ্চেন চিপকো আন্দোলন থেকে আসতে পারে। যেমন চিপকো আন্দোলন কত সালে হয়েছিল, তার নেতা কে, কি উদ্দেশ্য ছিল। ঠিক একইভাবে যে দাসুলি গ্রাম স্বরাজ যে আন্দোলন হয়েছিল সেটা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, মেন নেতা কে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল, কি উদ্দেশ্য হয়েছিল, কেন হয়েছিল, কে নেতা কে, এগুলোই কোশ্চেন। অমৃতা দেবী বিষ্ণয় কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কত সালে হয়েছিল, কিভাবে হয়েছিল, বাস এগুলোই, কি উদ্দেশ্য নিয়ে হয়েছিল। মোটামুটি এই যে কোশ্চেনগুলো দিলাম লাগভাগ আশা রাখি 80% আসবে। ১ম দিন রমজান, ভিডিও করছি না খেয়ে, তোমাদের জন্য এত কষ্ট করে বানানো গোটা রাত জেগে। সুতরাং আমি নিজেই চাই যে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো আসুক। তোমাদের পরিশ্রম যেমন আছে, আমারও পরিশ্রম আছে। সবাই আমরা প্রে করি, সবাই আমরা দোয়া করি যেন যেগুলো আমরা পড়ে যাচ্ছি যেন আসে। আশা রাখি এগুলোই আসবে। এত কষ্ট করে যখন ভিডিওটা বানাচ্ছি, সাকসেস নিশ্চয়ই পাবে। ভিডিওটা দেখার পর পড়তে বসো, যে শিডিউলটা দিয়েছি সেই শিডিউল অনুযায়ী পড়তে বসো। ওকে? একটা চ্যাপ্টার ১ ঘন্টা ১.৫ ঘন্টা বেশি লাগবে না। অলরেডি নোটস যদি কিনে থাকো নিয়ে পড়তে বসো। আর যদি নোটস না পেয়ে থাকো মহাসায়েন্স সিরিজের, এই নাম্বারে ফোন করতে পারো, অথবা ডাউনলোড বায়োলজি শেখা বাই ডক্টর নওয়াজ অ্যাপ, সেখান থেকে মহাসায়েন্স সিরিজ মাত্র ৳৯৯ পারচেজ করো। বাবাকে বলো প্রিন্ট করে আনতে। ১ ঘন্টা লাগবে প্রিন্ট করতে। সঙ্গে, সঙ্গে এসে পড়তে বসো। ওকে? সবাইকে বেস্ট অফ লাক। সময় নষ্ট করবেন না এদিক ওদিক ভিডিও দেখে। একটাই ভিডিও, এটাকে দেখে পড়াশোনা স্টার্ট করো।